আয়নাঘরের মালিককে তারই আয়নাঘরে রাখার ব্যবস্থা করা হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। বিপ্লবী বিজয়ের 2 মাস পেরিয়ে গেল। ধীরে ধীরে ফ্যাসিবাদ আবারও জেগে উঠছে। হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম বলেছিল না, আওয়ামী লীগ প্রধান হাসিনা দেশটাকে এমন এক অবস্থায় নিয়ে গিয়েছিল যে তারা শুধু নিজেরাই ফ্যাসিবাদী ছিল না, ধীরে ধীরে তারা দেশের রীতি সংস্কৃতিকেও ফ্যাসিবাদের বলয়ে আবদ্ধ করে মানুষগুলোকে পর্যন্ত মন মগজে ফ্যাসিবাদী বানিয়ে ফেলেছে। হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ের ফলে পাওয়া এত বড় একটি মহান বিজয়ের পরও ফ্যাসিজম যেন পিছু ছাড়ছে না আমাদের। এটা এমন এক পর্যায়ে এখন আছে যেখানে উপদেষ্টাদের মধ্যে পর্যন্ত ফ্যাসিবাদের আভাস স্পষ্ট হচ্ছে। এছাড়া দেশের নানা দাবি দাওয়া নিয়ে আবারও অস্থির করে তোলার চেষ্টা হচ্ছে দেশের সকল সেক্টরে। কি গার্মেন্টস, কি ব্যবসায়ী মহল, কি শেয়ার মার্কেট, কি শিক্ষা সংস্কৃতি অধিদপ্তর সমূহ, কি মসজিদ, বায়তুল মোকাররমের খতিবকে কেন্দ্র করে হামলার ঘটনা এখানে বলতে পারি। পুলিশ তো শেষই, আনসারও একই অবস্থা। সেনাবাহিনীর মধ্যেও পরিলক্ষিত হচ্ছে বিপ্লবের বাইরের মতবাদের। না হলে কোথায় আর্মি ম্যাজিস্ট্রেসি? 6 শতাধিক ব্যক্তিকে আশ্রয় দিয়ে আবার ছেড়ে দেওয়া হলো কেন? কিভাবে তারা ভারতসহ অন্যান্য দেশে পালিয়ে গেল? এছাড়া যারা আশ্রয়ের জন্য গিয়েছিল তারা তো অপরাধী, হাসিনারই দোসর। সেই জন্যই তো আশ্রয়ের জন্য গিয়েছিল। ভালো মানুষ হলে বা বিপ্লবের পক্ষের লোক হলে তো আশ্রয়ের প্রয়োজন ছিল না। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মতো ডাকসাইটে দুর্নীতিবাজ ও খুনিরা কিভাবে বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারতের পার্কে আরাম আয়েশ করে, অবসর কাটায় আর ঘুরে বেড়ায়, এতে সত্যি মারাত্মক প্রশ্নে ফেলে দেয় ওই বিজিবিকেও। তার মানে তাদের মধ্যেও বিপ্লব বিরোধী সদস্যরা নিশ্চয়ই এখনও বহাল তবিয়তে আছে। আওয়ামী লীগের রাজনীতির অন্তঃপ্রাণ, ডেডিকেটেড মানুষ, রাষ্ট্রপতি, স্পিকার, আরও কত শত অফিসার, ঊর্ধ্বতন এখনও বহাল আছে এবং তারা হাসিনার হয়েই কাজ করছে। এখন তো এমনটাও প্রচার করা হচ্ছে আয়নাঘর বলতে কিছু নেই, সবই নাকি অন্তর্বর্তী সরকার আর ছাত্র জনতার নতুন গুজব। এবার এই আয়নাঘরের গা হিম হয়ে আসা নির্মম নির্যাতন আর হত্যার বিষয় নিয়ে তদন্ত ও প্রয়োজনীয় কাজ শুরু হয়েছে সরকারের পক্ষ থেকে। গুম থেকে ফেরা ব্যক্তিদের আয়নাঘর নিয়ে দেয়া বক্তব্যের মিল পেয়েছে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। আয়নাঘরের অনেক আলামত এরই মধ্যে নষ্ট করা হয়েছে। ইতিমধ্যে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কাছে 400টি গুমের অভিযোগ জমা পড়েছে। বৃহস্পতিবার 3 অক্টোবর রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। তিনি অনুসন্ধান কমিশনের সভাপতি হিসেবে কাজ করছেন। মইনুল ইসলাম চৌধুরী বলেন, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কর্তৃক যারা গুম হয়েছেন তাদের অভিযোগগুলো নিয়েই আমরা কাজ করেছি। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরও আমরা ডাকব, বক্তব্যের জন্য সমন দেব। অভিযুক্তরা না এলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সবচেয়ে বেশি গুমের অভিযোগ এসেছে র্যাব, ডিজিএফআই, ডিবি ও সিটিটিসির বিরুদ্ধে। তিনি বলেন, গত 25 সেপ্টেম্বর আমরা ডিজিএফআই-এর আয়নাঘর পরিদর্শন করেছি। 1 অক্টোবর আমরা ডিবি ও সিটিটিসি পরিদর্শন করেছি, তবে সেখানে কোনো বন্দী আমরা পাইনি। সম্ভবত 5 আগস্টের পর সেখানে থেকে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। 30 সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জমা দেওয়ার সময় ছিল বলে জানান মইনুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, 10 অক্টোবর পর্যন্ত এই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। 75 জন সশরীরে এসে তাদের বিবৃতি দিয়েছেন। অনেকে ডাকযোগে পাঠিয়েছেন, অনেকে ইমেইলে দিয়েছেন। প্রয়োজনে অভিযোগ নেয়ার সময়সীমা আরও বাড়ানো হবে। 3 মাসে তদন্ত শেষ হবে কিনা সেটা সামনে বোঝা যাবে বলেও জানান তিনি। কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন বলেন, আমাদের ভিজিটের সময় ডিজিএফআই-এর যে আয়নাঘর দেখেছি তার সঙ্গে ভুক্তভোগীদের বর্ণনার মিল পেয়েছি, তবে কিছু পরিবর্তন করা হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য, প্রমাণ, এভিডেন্স তারা নষ্ট করেছে। বিশেষ করে দেয়ালের লেখাগুলো পেইন্ট করে মুছে দেওয়া হয়েছে। আমরা মৌখিকভাবে তাদের বলেছি এবং লিখিতভাবেও তাদের জানিয়েছি যেন যে অবস্থায় আমরা আয়নাঘর দেখে এসেছি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার কোনো পরিবর্তন যেন না হয়।
ইতিমধ্যে 400টি অভিযোগ জমা পড়েছে জানিয়ে কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস বলেন, নতুন কিছু বিষয় আমরা জানতে পেরেছি। এর আগে কেউ কখনো গুম নিয়ে এসব ঘটনা বলেননি। থানায় তাদের জিডিও নেওয়া হয়নি। আমরা সবাইকে কমিশনে আসতে আহ্বান জানাই। আমরা মনোযোগ দিয়ে কাজ করতে চাই। ঢাকার বাইরে থেকেও অনেক অভিযোগ আসছে। কেউ আসতে না পারলে ডাকযোগে, ইমেইলে অভিযোগ পাঠাতে পারেন। আমরা সেগুলোও সমান গুরুত্ব দিয়ে দেখব। আমরা ফোন করে তাদের কথাগুলো শুনে নেব। কমিশনের আরেক সদস্য নূর খান বলেন, আমরা ভুক্তভোগীর পরিচয় দিয়ে তাকে আলাদা করব না। প্রতিটি অভিযোগ আমরা শুনতে চাই। কি হয়েছিল তা জানতে চাই। কিভাবে আইন না মেনে বন্দি করে রাখা হয়েছিল তা বুঝতে চাই। এর আগে 27 আগস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এই কমিশন গঠন করে সরকার। কমিশন গঠনের প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি, বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, আনসার ব্যাটালিয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা, এনএসআই, প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, ডিজিএফআই, কোস্ট গার্ড সহ দেশের আইন প্রয়োগ ও বলবৎকারী কোনো সংস্থার কোনো সদস্যের হাতে জোর করে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের জন্য এই তদন্ত কমিশন গঠন করা হয়েছে। প্রসঙ্গত, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কার্যক্রম শুরুর পর 13 কর্মদিবসে 400 অভিযোগ জমা পড়েছে। ভুক্তভোগীদের দেয়া অভিযোগ অনুযায়ী প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের কার্যালয়ে গিয়ে গোপন বন্দিশালার সন্ধান পেয়েছে কমিশন। আয়নাঘর নামে পরিচিত জয়েন্ট ইন্টারোগেশন সেলটি জেআইসি ডিজিএফআইয়ের সদর দপ্তরের ভেতরেই। দোতলা ওই ভবনে 22টি সেল আছে। এমন জঘন্য যে আয়নাঘরের রূপকার ও মালিক ছিল খুনি হাসিনা, তারও বিচার করার দাবি উঠেছে। তারই উদ্ভাবিত ওই আয়নাঘরে রেখে তাকেও কঠিন শাস্তি যেন দেয়া হয়। সেজন্য তাকে ফিরিয়ে আনা জরুরি। অথবা যে দেশেই সে থাকুক না কেন, তাকে আন্তর্জাতিক অপরাধ আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করে ফাঁসির ব্যবস্থা করা উচিত। সে লক্ষ্যে ডক্টর ইউনূস সরকার কাজ করছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। তিনি এখন ভারতে অবস্থান করছেন। ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে ভয়েস অব আমেরিকার সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার 27 সেপ্টেম্বর জাতিসংঘে সাধারণ পরিষদে দেয়া ভাষণ শেষে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ভয়েস অব আমেরিকা বাংলাকে দেয়া এক একান্ত সাক্ষাৎকার দেন তিনি। মঙ্গলবার এ সাক্ষাৎকার প্রকাশ করে ভয়েস অব আমেরিকা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে সরকারের পতনের পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেই থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের একটি দৃশ্যমান টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে ভারতে অবস্থানরত গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ প্রসঙ্গে ইউনূস জানান, এটি একটি আইনগত বিষয় এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইবে। ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের দুজনেরই, দুই দেশেরই স্বার্থ হলো যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, মধুর সম্পর্ক গড়ে তোলা। মাঝে মাঝে কতগুলো প্রশ্ন এসে যায় যেখানে সম্পর্কে একটু চির ধরে, যেমন সীমান্তে গুলি করলো, বাচ্চা মেয়ে মারা গেল, বাচ্চা ছেলে মারা গেল, এগুলো মনে কষ্ট দেয়। এটাতে আমরা মনে করি না যে ভারতের সরকার ইচ্ছা করে এসব করেছে। যেসব কারণে এসব ঘটে সেই কারণগুলো যেন আমরা উৎখাত করতে পারি, যাতে এ ধরনের ঘটনা না ঘটে, যাতে নিরাপদে মানুষ জীবন নিয়ে চলাফেরা করতে পারে। শিক্ষার্থীরা এই দেশ চালাচ্ছে কিনা এমন এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, চালানো উচিত বলছি, চালাচ্ছে বলছি না। চালানো উচিত। তরুণদের হাতে ছেড়ে দেয়া আমি বরাবরই বলে এসেছি। এখানে এ দায়িত্ব পালন করার আগে থেকেই বলছি যে তরুণদের হাতে, কারণ তারাই তাদের ভবিষ্যৎ রচনা করবে। সেনাবাহিনীর কমিশন অফিসারদের ম্যাজিস্ট্রেসির ক্ষমতা দেয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, গণঅভ্যুত্থানের সময় ছাত্রদের হত্যা করা সহ পুলিশের গণবিরোধী ভূমিকায় জনগণের মধ্যে পুলিশের ব্যাপারে যে নেতিবাচক অনুভূতি তৈরি হয়, সে কারণে গণঅভ্যুত্থানের পর পুলিশের মনোবল ভেঙে যায়। পুলিশকে দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করা যাচ্ছিল না। এ কাজে আনসার নিয়োগ করলেও তার ফল আসেনি। তাই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সেনাবাহিনীকে 2 মাসের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে।
গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সংঘটিত হত্যাকাণ্ডগুলো, বিশেষ করে পুলিশ হত্যার ঘটনাগুলো তদন্ত ও বিচার করা প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রধান উপদেষ্টা বলেন, যে যেখানে অপরাধ করেছে তার বিচার করা হবে। তা না হলে তো বিচার সম্পন্ন হবে না। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, এই বৈঠক হয়েছে সার্কভুক্ত একটি দেশ হিসেবে। তার মানে এই নয় যে সবকিছু পাল্টে গেছে। সংবিধান সংশোধনের বিষয়ে তিনি বলেন, আগের সরকার সব ধ্বংস করে দিয়ে গেছে, সেখান থেকে পুনর্জাগরণ করতে হবে। এর জন্য প্রতিটি ক্ষেত্রেই আমরা কমিশন গঠন করছি। 6টি করা হয়েছে, তার মধ্যে একটি সংবিধান নিয়ে। আরও কমিশন আসছে। বর্তমান সরকারের মূল লক্ষ্য সংস্কারের পর নির্বাচন দেয়া এবং নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। বিশ্লেষকরা বলছেন, এমন অভূতপূর্ব বিপ্লবের পর কোনোভাবেই যেন আর স্বৈরাচারী ভাবধারা জাগ্রত না হয় এই দেশে। এটাই চাইছে দেশপ্রেমিক সাধারণ জনগণ। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন।